স্নেহের ছাত্রছাত্রী, আজকে সপ্তম শ্রেণীর মেঘচোর বাংলা গল্প মেঘচোর তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। এখন একটু লেখক পরিচিতি আমাদের জেনে নেওয়া দরকার। সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র। তিনি 1934 খ্রিস্টাব্দে 7 সেপ্টেম্বর অধুনা যে বাংলাদেশ, অর্থাৎ আগে যেটা অখণ্ড বঙ্গ ছিল, ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তারপরে এপারে চলে আসেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি MA পাস করেন। তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নীল লোহিত ছদ্মনামে তিনি লিখতেন। আবার দেখা যায় যে সনাতন পাঠক, নীল উপাধ্যায়, এগুলো তো ছদ্মনাম। তিনি বঙ্কিম পুরস্কার পেয়েছেন, আনন্দ পুরস্কার পেয়েছেন, সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। তার যে বিখ্যাত উপন্যাস, সেগুলোর মধ্যে যেমন মনের মানুষ, অরণ্যের দিনরাত্রি, পূর্ব পশ্চিম, সেই সময় সব প্রচুর গ্রন্থ, 200-রও বেশি। ছোটদের জন্য কাকাবাবু, সন্তু চরিত্রের স্রষ্টা তিনি। 2012 খ্রিস্টাব্দে 23 অক্টোবর তিনি পরলোক গমন করেন। এবার গল্পটায় আমরা আসি। মেঘচোর গল্পটার মধ্যে দিয়ে কেমন যেন তোমাদের মনে হচ্ছে, তাই না? যে আমার কেমন ব্যাপার, মেঘচোর, অনেক রকম চোর টোর তোমরা তো শুনেছ। মেঘচোর আসলে এটা একটা কল্পবিজ্ঞানের গল্প। কল্পবিজ্ঞান খুব একটা গুরুত্বহীন বিষয় নয়, কারণ কল্পবিজ্ঞান থেকেই অনেক কিছু আবিষ্কার হয়, কল্পনা থেকেই আবিষ্কার হয়। মানুষ আগে কল্পনা করে। তো এখানে অদ্ভুত একটা বিষয় রয়েছে যে এই মেঘ, এক দেশ থেকে আরেক দেশে মেঘকে নিয়ে যাওয়া পারমিশন ছাড়াই, কারো অনুমতি ছাড়া কিছু নেওয়াটাই তো, নিয়ে আসে তো চুরি করা। এটা তো সেই অর্থে চোর। তিনি এক দেশের মেঘ নিয়ে চলে এসেছেন। গল্পটা শুরু করা যাক। পুরন্দর চৌধুরী চোখ থেকে কালো চশমাটা খুলে ফেলে বললেন, অসীমা, এবার আমি তোমাকে এমন একটা দৃশ্য দেখাবো যা তোমার আগে পৃথিবীতে কেউ কখনো দেখেনি, এরকম দৃশ্য কল্পনাও করেনি। ছোট একটা রকেট আকাশের এক জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে, কম্পিউটারকে নির্দেশ দেওয়া আছে, আর কম্পিউটারটা সেই রকেটটাকে ঘোরাচ্ছে, আর ওরা দুজনে কথা বলছে। দুটো মাত্র আসন, পাশাপাশি বসে আছেন পুরন্দর ও অসীমা। পুরন্দরের মুখখানা ফর্সা, একেবারে গোল, প্রায় চাঁদের মতন। তার চোখের মণি দুটো নীল। তার বয়স 50-এর কাছাকাছি। আর তিনি বৃষ্টি বিজ্ঞানী হিসেবে সারা পৃথিবীতে বেশ নাম করে ফেলেছেন। সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন। তোমরা জানো যে সাহারা মরুভূমিতে তো বৃষ্টিপাত হয় না, কিন্তু সেখানে তিনি বৃষ্টিপাত ঘটিয়ে দিয়েছেন। আর এটাই হয়ে গেছে একেবারে বিশাল আলোড়নের ব্যাপার। আর এতে প্রশংসা হয়েছে, আবার নিন্দেও হয়েছে খুব। এখন কেন প্রশংসা, কেন নিন্দে, এটা তোমরা এরপরে জানবে। পুরন্দর চৌধুরী তাহলে তিনি সাহারা মরুভূমিতে বৃষ্টিপাত ঘটিয়েছেন, এবং প্রচুর বৃষ্টিপাত, 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছেন 1 মাসে, বিপুল বৃষ্টিপাত। তার জন্য তার প্রশংসা হয়েছে।
আবার নিন্দেও হয়েছে। প্রশংসা হয়েছে কেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রশংসা হওয়ার কারণ হচ্ছে যে সাহারা মরুভূমিতে তো বৃষ্টি হয় না, সেখানে যদি এত বৃষ্টিপাত হয় আবার সেটা সবুজে ভরে উঠবে, ভালো কাজ হচ্ছে এমন। কিন্তু নিন্দে হচ্ছে এই কারণের জন্য, এতে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে, ভারসাম্য নষ্ট হবে। প্রকৃতি তো একটা নিজস্ব নিয়মে চলে, নিজস্ব অবস্থা তৈরি করে রেখেছে প্রকৃতি। এই অবস্থায় যদি কিছু পরিবর্তন ঘটিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু এই যে ভারসাম্য, অর্থাৎ একের পর এক বিষয়গুলো যেভাবে সাজানো রয়েছে, এটা শেকলটা কেটে যাবে, ফলে সব কিছু হুড়মুড় করে পড়তে পারে। তাতেই হয়েছে নিন্দেটা। মেঘ থেকে ইচ্ছে মতো বৃষ্টিপাত ঘটানো এখন আর নতুন কিছু ব্যাপার নয়, কিন্তু তিনি অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে এনে সাহারায় বৃষ্টি ঝরিয়েছেন। তাহলে যে দেশ থেকে তিনি মেঘ নিয়ে আসলেন সেখানে তো কমে গেল মেঘ, তাহলে সেখানে তো বৃষ্টি কম হবে। তাই নিন্দের বিষয়টা আরও একটা বিষয়, এটা যে যেখান থেকে তিনি মেঘ নিয়ে আসলেন, একটু আগে বলেছি সব জায়গায় সব কিছু ঠিকঠাক করে রাখা আছে, এদিক ওদিক নড়ালেই একদিকে কম পড়বে একদিকে বেশি হবে, এমন হবে। এটাকে বলে ভারসাম্য, ইকোসিস্টেম বলে। তাহলে যেখান থেকে নিয়ে আসলো পুরন্দর চৌধুরী মেঘটাকে, তো সেখানে তো বৃষ্টি কম হবে। আর এই যে মেঘ নিয়ে চলে এসেছে কোনো অনুমতি ছাড়াই, পৃথিবীর মানুষের সম্মতি ছাড়াই, বা সেই দেশের মানুষের সম্মতি ছাড়াই, বিজ্ঞানীদের সম্মতি ছাড়াই, তাই এই সম্মতি ছাড়া কারো অনুমতি ছাড়া কিছু নিয়ে আসাকে চুরি করা বলে। তো তোমরা তো এটা জানো, তাই একে মেঘ চুরি বলা হচ্ছে। এবার কি হচ্ছে, রাষ্ট্রসংঘ, তোমরা শুনছো নিশ্চয়, রাষ্ট্রসংঘ অনেকগুলো দেশ দাবি তুলেছে যে এমন করে আর মেঘ চুরি করতে যেন কেউ না পারে, তার জন্য একটা আইন করতে হবে, মেঘ চুরি আইন করে বদলানো দরকার। এই পাশে বসে যাকে বলছেন পুরন্দর চৌধুরী, তার নাম অসীমা, তার বয়স 27। আমেরিকা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সে ইতিহাস নিয়ে গবেষণা করে। পুরন্দর চৌধুরী বোস্টন শহরে আবহাওয়ার বিষয়ে একটি আলোচনায় যোগ দিতে এসেছিলেন। সেখানে অসীমার সঙ্গে তার হঠাৎ আলাপ হয়। অসীমা নিজেই পুরন্দর চৌধুরীর সঙ্গে আলাপ করতে এসেছিলেন। সেই আলোচনা সভায় কার্পভ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলে গালাগাল দেওয়ায় তিনি এমন উত্তেজিত হয়ে উঠেছিলেন যে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেলেন। চিৎকার করে কিছু বলতে গেলেন আর তিনি ব্যাস সেন্সলেস। আর তারপর তো সবাই তাকে জ্ঞান ফিরেলো ধরো। যখন তিনি চোখ মেললেন তখন তিনি দেখলেন তার মাথার কাছে বসে এই সুন্দরী মেয়েটি, অর্থাৎ যে এখন পাশে বসে আছে রকেটে, সে মেয়েটি, সে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অর্থাৎ অসীমা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই দুনিয়ায় পুরন্দর চৌধুরীর আত্মীয় স্বজন কেউ নেই, তিনি বিয়েও করেননি। বিদেশে একটি অচেনা বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে? অসীমা বলেছিল, আপনি আমায় চিনতে পারবেন না, কিন্তু আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে। অসীমা বলেছিল, কি বললো যে আপনি আমাকে চিনতে পারবেন না, কিন্তু আমি আপনাকে চিনি, আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে, এই বলে সে পরিচয় দিয়েছিল। পরিচয়টা সঠিক না বেঠিক আস্তে আস্তে দেখবে, ক্রমশ প্রকাশ্য আর কি। পুরন্দর প্রথমে বিশ্বাস করেনি, তার একটি ভাই ছিল বটেই, তার একটা ভাই ছিল, কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গেছে 25 বছর আগে। সে ভাইয়ের নাম ছিল দিগ্বিজয়। তাহলে দুটো নাম দেখতে পেলে, একটা পুরন্দর চৌধুরী ভাইয়ের নাম দিগ্বিজয়, আর একটা নাম পেলে অসীমা। অসীমা বলেছিল, আমার বাবা নিরুদ্দেশ হয়ে যাননি, তিনি যে দেশ ছেড়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আলাস্কায় এসে সেখানেই থেকে গেছিলেন, আমেরিকার উত্তরে একেবারে আলাস্কা, একদম ঠান্ডার দেশ। বিয়ে করেছিলেন একটি এস্কিমো মেয়েকে। এস্কিমো উপজাতির মানুষেরা সেখানে বসবাস করে, তারা ইগলু নামে এক ধরনের ঘর বানায়, ঘর বানিয়ে বরফের ঘর বানিয়ে থাকতো। এখন পাল্টে গেছে, পরিস্থিতি পাল্টেছে, বিজ্ঞান সেখানে অনেক কিছু পাল্টে দিয়েছে, ফলে সেসব বাড়ি আর তেমন দেখা যায় না।
তিনি আমার মা। আমার বাবা আপনাকে খুব ভালোবাসতেন, মৃত্যুর আগেও আপনার কথা বলেছিলেন। এ কথা কে বলল? অসীমা বলল। বিদেশে এসে এমনভাবে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুণ খুশি। হয় স্বাভাবিক যে বিদেশ বিভূই, এমনি তার কোনো আত্মীয় স্বজন ছিল না বলেই তিনি জানতেন। আজকে হঠাৎ তিনি জানলেন যে তার এক ভাইঝি আছে, তার সে হারিয়ে যাওয়া ভাইয়ের মেয়ে, তাকে তো ভালো লাগবেই, তাই না? তিনি ভীষণ খুশি হয়ে উঠলেন। তারপর তিনি আর অসীমাকে ছাড়তে চান না। তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু দূর, বহু জায়গায় ঘুরে বেড়ালেন। তাই বলছে যে তিনি তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর আবহাওয়ার নানান রকম রহস্য দেখাচ্ছেন। ঘুরতে ঘুরতে এখন ওরা এসেছেন আলাস্কার আকাশে। অসীমা তার বাবা মায়ের সঙ্গে যেখানে থাকতো, অসীমা যেটা বলেছে যে আলাস্কার ওখানে তাদের বাড়ি ছিল, সেই জায়গাটাও দেখা হলো। সেখানে অবশ্যই এস্কিমোদের এগুলোর বদলে এখন বড় বড় এয়ার কন্ডিশনড বাড়ি উঠেছে। পুরন্দর চৌধুরী বললেন, নিচের দিকে তাকিয়ে দেখো, ওটা কি দেখছো বলতে পারো? অসীমা বলে, দেখতে পাচ্ছি একটা সোনালী রঙের পাহাড়, চূড়ার বরফের উপর রোদ পড়েছে বলে সত্যিই সোনার মতন ঝকঝক করছে। ওই পাহাড়টার নাম জানো? অসীমা ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলেও বেশ ভালোই জানে। সে বলল, আমি আলাস্কার এত দূরে কখনো আসিনি বটে, তবে ওই পাহাড়টার নাম মাউন্ট চেম্বারলিন। তার পাশেই যে কুয়াশায় ঢাকা হ্রদ, তার নাম লেক শ্রেভার। অসীমা সব ভালো মতোই জানে, তাই না? পুরন্দর খুশি হয়ে বললেন, বাহ, এবার তোমাকে আমি যা দেখাবো তা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। সারা পৃথিবীতে দারুণ হইচই হবে এই নিয়ে, কিন্তু তুমি মুখ খুলতে পারবে না। বেটা কার্পভ কীরকম জব্দ হয় এবার দেখো। ওই যে কার্পভ গালাগাল করেছিল, তার জন্য জব্দ করতে চাই। আসলে বিজ্ঞানীরা যখন বিজ্ঞানীকে জব্দ করতে চায় না, তখন খুব মারাত্মক। আসলে কেউ কাউকে জব্দ করতে চাওয়া বা করাটা উচিত নয়, তাই না বলো? কিন্তু বিজ্ঞানীরা যখন বিজ্ঞানী, সেটা আরও মানুষের জন্য আরও মারাত্মক হয়ে ওঠে, এর উচিত নয়। কিন্তু আমরা দেখছি পুরন্দর খুব অহংকারী মানুষ, এর মধ্যে দিয়ে বুঝে যাচ্ছে। অসীমা মৃদু হয়ে বলল, বিজ্ঞানীদের উচিত নয় কিন্তু একজন আরেকজনকে জব্দ করা, কারণ এর মধ্যে দিয়ে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। একজন বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানীকে জব্দ যদি করতে চায়, তাহলে কিন্তু সেই জব্দ শুধু একজন ব্যক্তি আর একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা সমগ্র মানব সমাজের উপরে অভিশাপ হিসেবে দেখা যেতে পারে। তার জন্য বিজ্ঞানীদের উচিত নয়, কথাটা তিনি অসীমা বলছে। বোকাদের বুঝিয়ে দেওয়া দরকার তাদের জ্ঞান কতটুকু। দেখো পুরন্দর কত অহংকারী, তার জ্ঞানের কত অহংকার। আমরা সবাই জানি জ্ঞানের অহংকার করা উচিত নয়, জ্ঞানের কখনো অহংকার করা উচিত নয়, কারণ জ্ঞান সকলেরই সীমাবদ্ধ। অসীম জ্ঞান সম্পন্ন মানুষ কেউ নেই। আর যারা ভাবে যে আমিই চরম জ্ঞানী, আমার চাইতে আর কেউ জ্ঞানী নয়, তার ওটা অজ্ঞানতাই। তা দেখো পুরন্দর জ্ঞানী, তিনি বিজ্ঞানী, তবুও কেমন যেন তিনি অহংকারের বশে তার যে সাধারণ বোধ সেটাও খুঁয়ে ফেলছেন। তিনি বলছেন বোকাদের বুঝিয়ে দেওয়া দরকার, মানে তিনি কার্পভকে বোকা বলছেন। আমাকে মেঘচোর বলে, এত সাহস! আমি অন্যায়টা কি করেছি? সাইবেরিয়া থেকে মেঘ এনেছি সাহারায়, সাইবেরিয়ায় অত বরফ, সেখানে বৃষ্টি না হলে ক্ষতি কি আছে? আসলে দেখো, সে তার দম্ভে, তার অহংকারে, তার আবিষ্কারে এতটাই মানে কি বলবো, যে অন্ধ হয়ে পড়েছে যে সে বুঝতেও পারছে না যে পৃথিবীর কত বড় ক্ষতি হতে পারে। পৃথিবীর ইকোলজিক্যাল যে সিস্টেম, সেই ইকোলজিক্যাল সিস্টেম কতখানি ক্ষতিগ্রস্ত হতে পারে, ভারসাম্য কতখানি ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ সে বিজ্ঞানী, কিন্তু পৃথিবীর মঙ্গল কিসে হয়, কেমন করে পৃথিবীর মঙ্গল আনা যায়, সত্যকারের মঙ্গল আনা যায়, সেটা সে জানে না।
অর্থাৎ একটা বাস্তব অবস্থায় তুলে ধরা হচ্ছে। নিজে নিজে কৃতিত্ব জাহির করতে সকলে ব্যস্ত, পৃথিবীর কথা কেউ ভাবে না। এটাই যেন এখানে প্রকট হয়ে তোমাদের সামনে আসছে। অসময় বলল, কিন্তু একবার এরকম শুরু করলে তারপর যদি কোনো দেশ, যে কোনো দেশের মেঘ চুরি করতে শুরু করে, তখন কি হবে? তখন দেশের মানুষের কী অবস্থা হবে? এটা কিন্তু অসীমা প্রশ্ন তুলল। তাহলে দেখো, অসীমা অনেক বেশি বিবেচক। সে বুঝতে পারছে যদি এরকম হয়, একবার যদি এরকম শুরু হয়, তারপর যদি যে কোনো দেশ অন্য দেশের মেঘ চুরি করতে শুরু করে, তখন সে দেশের মানুষের কী অবস্থা হবে? তাহলে দুর্বল দেশের মানুষদের অবস্থা আরও কঠিন হবে। তারা তো আটকাতে পারবে না, থামতে পারবে না তারা এই অবস্থাটাকে। পুরাণে বলছে, আমি পৃথিবীর মানুষকে আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে যাব, যাতে ওরকম মেঘ চুরি হলেও কোনো ক্ষতি হবে না। যাগ্গে সে কথা পরে। তুমি তো ইতিহাসের ছাত্রী, পৃথিবীতে শেষ তুষার যুগ কবে এসেছিল জানো? তখন অসময় বলল, এটা ঠিক ইতিহাসের বিষয় নয়, প্রাগৈতিহাসিক ব্যাপার। প্রাগৈতিহাসিক মানে যে সময় ইতিহাস লেখা হয়নি, অনেক অনেক কাল আগের কথা। তবু আমি এটা জানি, শেষ যুগ এসেছিল 13,000 বছর আগে। সেটা অসময়া বলল, যেটা একটা প্রাগৈতিহাসিক ব্যাপার, কিন্তু 13,000 বছর আগে শেষ হিমযুগ এসেছে। ঠিক বলেছ। হিমযুগ তোমরা শুনে নেবে তোমাদের ভূগোলের শিক্ষকের কাছে, যে হিমযুগটা কী। অর্থাৎ গোটা পৃথিবীর উত্তরাংশ থেকে ঠান্ডা নামতে নামতে একদম প্রায় দক্ষিণ দিকে চলে এসেছিলো, গোটা পৃথিবী ছেয়ে গেছিলো। এটা বারবার হয়, একটা মানে টাইমের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ঘটে। তো বিজ্ঞানীরা বলছে এখনও নাকি সেই হিমযুগের সময় চলছে, এখন যেটা সময় চলছে হিমযুগের সময় চলছে, কিন্তু যেহেতু প্রচণ্ড উত্তাপ এখন পৃথিবীর, আমরা তাপ বাড়িয়ে ফেলেছি, ফলে হিমযুগকে আমরা নাকি আটকে দিয়েছি, এরকম শুনছি। তো বললো যে, পুরন্দর বলল, ঠিক বলেছ, এই লেক স্ট্রাভার তৈরি হয়েছিল সেই সময়, অর্থাৎ সেই 13,000 বছর আগে যখন হিমযুগ শুরু হয়েছিল। মাউন্ট চেম্বারলেনের বরফ গলা জল এই লেকে এসে জমে গেছিল। আবার এই জল বাষ্প হয়ে উড়ে গিয়ে মাউন্ট চেম্বারলেনের চূড়ায় গিয়ে আবার বরফ হয়ে জমে যায়। এই সাইকেল চলছে, এই আবর্তনটা চলতেই আছে। যেমন সমুদ্রে জল মেঘ হয়ে উড়ে যায়, আবার মেঘ থেকে বৃষ্টি হয়ে সমুদ্র ভরাট হয়। তোমরা জানো মেঘ বৃষ্টির এই আবর্তন, তাই না? মেঘ হয়, বৃষ্টি হয়, আবার মেঘ হয়, বৃষ্টি হয়, এই আবর্তন চলছে। তখন অসীমা বলল যে, ওটা তো স্কুলের ছেলে মেয়েদের মতন হলো। আসল বৃষ্টির না, বললো, পুরন্দর বলল যে, ওটা তো স্কুলের ছেলে মেয়েদের মতন হলো। আসল বৃষ্টির হিসেবটা তোমাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। সারা বছর পৃথিবী থেকে কত জল বাষ্প হয়ে মেঘ হয়ে উড়ে যায় জানো? 95,000 কিউবিক মাইল। অর্থাৎ কিউবিক মাইল বলতে, কিউব বলতে তোমাকে একটা ছোট্ট করে বোঝায়, লুডোর গুটিটা দেখেছ? ওই লুডোর গুটিটা একটা ধরো কিউব, এটাকে এদিকে 1 মাইল, ওদিকে 1 মাইল, ওদিকে 1 মাইল, ওদিকে 1 মাইল যদি একটা করো, তাহলে যেটা হবে সেটা 1 কিউবিক মাইল হলো। এরকম কত কিউবিক মাইল হবে? 95,000 কিউবিক মাইল। আবার ঠিক 80,000 কিউবিক মাইল বৃষ্টি হয়ে সমুদ্রে ফিরে আসে। আর মাত্র 15,000 কিউবিক মাইল বৃষ্টি নিয়ে পৃথিবীর এত মানুষ, জীবজন্তু, গাছপালা সব বেঁচে আছে। প্রকৃতির হলো এটাই নিখুঁত হিসেব। এত কিছু জানে পুরন্দর চৌধুরী, দেখো এত কিছু জানে, তবুও সে গর্বে এতখানি অন্ধ যে সে পৃথিবীর ক্ষতিও করে ফেলছে। সে বুঝতেই পারছেন যে পৃথিবীর কী ক্ষতি হচ্ছে, আর যদি কেউ বলছে পৃথিবীর ক্ষতি হচ্ছে, তো তাকেই জব্দ করার ব্যবস্থা করছে। কিন্তু এবার মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, সুতরাং মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা এটাকে ভালো করে পড়বে, বুঝবে। যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে মনে, কোশ্চেন তো আছে প্রচুর, লাইনের ভিতর কোশ্চেন আছে। নেক্সট দিন আলোচনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্ব যখন আমি আলোচনা করব, সেই দ্বিতীয় পর্বে আলোচনার মধ্যে তখন কিছু কোশ্চেনের কথাও বলবো। আর তোমরা ভালো করে এটাকে পড়বে, জানবে, খুব ভালো লাগবে, খুব ভালো গল্প। সবাই খুব ভালো থেকো। আজ এইখানে এই পর্যন্ত।